সো আজকে আমরা আলোচনা করব ইমিউন সিস্টেমের সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি কী কী আছে। সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি কথা থেকেই আমরা বুঝতেছি যে বাহ্যিক কোনো কারণে যদি আমার ইমিউন ফাংশনটা লস হয়, ওইটাকে আমরা বলতেছি সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি। মানে এরকম কন্ডিশন কী কী হইতে পারে? প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সির থেকে সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি বেশি কমন। কিছু ইনফেকশনের জন্য হইতে পারে, যেমন আমরা জানি HIV-তে আক্রান্ত রোগীর টি সেলের ফাংশন নষ্ট হয়ে যায়। দেন যাদের মিজেলস হবে তাদের ইমিউন ডেফিসিয়েন্সি হয়। দেন কিছু সাইটোটক্সিক ড্রাগ, দেন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। ইমিউনোসাপ্রেসিভ যেমন অটো ইমিউন ডিজিজগুলোতে আমরা যেই ড্রাগগুলো ইউজ করি ওইগুলো সাধারণত ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে রাখে। দেন আবার টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে আমরা সাইটোটক্সিক ড্রাগ ইউজ করি। আবার যখন একটা পেশেন্টকে আমি অর্গান ট্রান্সপ্লান্টেশন যখন করতে চাই তখন এই আরেকজন মানুষের শরীরের একটা অর্গান আমার শরীরে যখন ট্রান্সপ্লান্ট করা হবে, তখন আমার শরীরের যেই ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম তার কোনো না কোনো সাবস্টেন্সকে ফরেন হিসেবে ক্যাপচার করবে। তখন তার বিরুদ্ধে কী করবে? অ্যান্টিবডি প্রোডাকশন করবে, যেটা আমরা চাই না। কারণ অ্যান্টিবডি প্রোডাকশন করলে সে ফরেন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে ওই অর্গানের অ্যান্টিবডি রিয়াকশন দিয়ে ওই অর্গানটাকে ড্যামেজ করবে, যেটা আমি ট্রান্সপ্লান্ট করতেছি। তো এইরকম রিয়াকশন আমরা চাই না ট্রান্সপ্লান্টেড অর্গানে, যার জন্য আমরা যেই ব্যক্তিতে ট্রান্সপ্লান্টেশন করার কিছুদিন আগে তাকে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিই হাই ডোজে। এখন এই যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিলাম, যে পেশেন্টকে আমি ইমিউনোসাপ্রেশন করতেছি তো তার ইনফেকশনের রিস্ক বেড়ে যাবে, তাই না? কারণ ইনফেকশনের বিরুদ্ধে তো সে ফাইট দিতে পারবে না। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার অথবা অন্যান্য কোনো ডিজিজে আমরা যদি অর্গান ট্রান্সপ্লান্ট করতে চাই, তো এই অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য যে পেশেন্টকে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দিতেছি, যে এই ড্রাগ দেওয়ার জন্য আগে পেশেন্টকে আমি ইমিউন সাপ্রেসড করি, তারপরে অর্গানটা ট্রান্সপ্লান্ট করি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইমিউন সাপ্রেস যখন করছি তখনই পেশেন্টের ইনফেকশন হয় অনেক, কারণ ইনফেকশনের বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য ইমিউন সিস্টেম নাই। তখন এই পেশেন্টগুলো মারা যায়। তাহলে মোস্ট কমন কজ অফ ডেথ এই ক্ষেত্রে হবে ইনফেকশন। আর বেশিরভাগ মৃত্যু এই সময়টাই হয়, যেই সময়টাই আমরা পেশেন্টকেই প্রিপেয়ার করতেছি অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য। তারপরে যদি আসি এখানে কী কী কজ আছে, এটা আমরা একটু রিডিং দিব। এইখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, এটা যেহেতু পরে বক্স আছে, বক্সেই বলে দিই। হোয়াট আর দ্য কজেস অফ সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি? কিছু ফিজিওলজিক্যাল আছে, যেমন একটা বাচ্চা যখন মাত্র ভূমিষ্ঠ হয়েছে বা কয়েক বছর বয়স, তার এখন ইমিউন সিস্টেম ডেভেলপ হয় নাই ভালোভাবে। আবার যখন প্রেগনেন্ট হবে একটা মহিলা, তখনও সে ইমিউনো সাপ্রেসড হবে। দেন ইনফেকশনের মধ্যে HIV ইনফেকশন, মিজেলস, টিউবারকুলোসিস, এগুলো দ্বারা আক্রান্ত হইলে এগুলো ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে। তো এটা ইম্পর্টেন্ট, মাস্ট টু নো। এরপর আইট্রোজেনিক কজ, এটাও মাস্ট টু নো, যেমন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, অ্যান্টিনিওপ্লাস্টিক ড্রাগ, গ্লুকোকর্টিকয়েড। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। এরপর স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, রেডিয়েশন, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। তাহলে এই দুইটা ড্রাগের কথা মনে রাখতে হবে। অ্যান্টি এপিলেপটিক ড্রাগ যেমন সোডিয়াম ভ্যালপ্রয়েড, তারপরে আছে ল্যামোট্রিজিন। তাহলে এখানে কি বলতেছিলাম, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ যেমন সোডিয়াম ভ্যালপ্রয়েড, ল্যামোট্রিজিন, আরও যেগুলো আছে ওইগুলো কি করতে পারে?
সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি করতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে গ্লুকোকর্টিকয়েড মানে স্টেরয়েড। যেমন আমাদের মা খালারা বেশিরভাগ ক্ষেত্রেই মোটা হইতে চায়, তো মোটা হওয়ার জন্য তারা প্রচুর পরিমাণে স্টেরয়েড খায় বাইরে থেকে। স্টেরয়েড যখন অনেক বেশি খায় ফেলে তখন তাদের কী হয়, কুশিং সিনড্রোম হয়। অ্যান্ড মোস্ট কমন কজ অফ কুশিং সিনড্রোম হচ্ছে স্টেরয়েড। কুশিং সিনড্রোমের পেশেন্টের কী হবে, বিপি হাই থাকবে, এটা আমরা আগেও পড়ছি ফার্স্ট অধ্যায় না সেকেন্ড অধ্যায়ে। দেন গ্লুকোজ লেভেল বেশি থাকবে, এটা মেইনলি এন্ডোক্রাইনে আলোচনা করব। তারপরে তার ক্ষুধা বাড়বে, অ্যাপেটাইট ইনক্রিজ হবে। প্লাস এই পেশেন্টের কী হইতেছে, যারা স্টেরয়েড খাইতেছে এদের ইমিউন ডেফিসিয়েন্সিও হইতেছে। ওকে, এখন আসি ম্যালিগনেন্সি। এটা তো আমরা জানি, যাদের ক্যান্সার হইতেছে, যেমন হেমাটোলজিক্যাল ক্যান্সার যেগুলো, লিউকেমিয়া, লিম্ফোমা, দেন মাইলোমা, এইগুলো হইলে, দেন থাইমোমা, সলিড ক্যান্সার, এগুলোতে ইমিউন ডেফিসিয়েন্সি হয়। বায়োকেমিক্যালের মধ্যে ম্যাল নিউট্রিশন, রেনাল ডায়ালাইসিস, ডায়াবেটিস মেলাইটাস। আদার কন্ডিশনের মধ্যে বার্ন আর এসপ্লেনিয়া অথবা হাইপোস্প্লেনিজম। তাহলে এই বক্সটা ইম্পর্টেন্ট আছে, নাইস টু নো। এখান থেকে আমরা কোন কোন টপিক মনে রাখবো, ইনফেকশন কোনটা কোনটা নাইস টু নো। আর এখানে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ইমিউন সাপ্রেশন করে, আর আছে ডায়াবেটিস মেলাইটাস মাস্ট টু নো, ম্যালনিউট্রিশন মাস্ট টু নো, স্প্লেনিয়া অথবা হাইপোস্প্লেনিজম মাস্ট টু নো। তারপরে কি হচ্ছে, একটা মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার ইমিউনিটি এমনিতেই কমে, এটাকে বলে ইমিউন সেনেসেন্স। ওকে, জানার জন্য জাস্ট। এরপরে একটা কন্ডিশন নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে পিরিয়ডিক ফিভার সিনড্রোম। পিরিয়ডিক ফিভার সিনড্রোমে পেশেন্টের কী হইতেছে, বারবার জ্বর আসবে এবং এই জ্বরের সাথে একুইট ফেজ রিয়াক্টেন্ট যেগুলো আছে, সি রিয়াক্টিভ প্রোটিন অথবা ইএসআর, এগুলো বাড়বে। তাহলে পেশেন্টের জ্বর আর বারবার ফিভার হইতেছে, এটা হচ্ছে পিরিয়ডিক ফিভার সিনড্রোম। তো এরকম পিরিয়ডিক ফিভার সিনড্রোম কী কী আছে, একটা হচ্ছে ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার, আর একটা হচ্ছে মেভালোনেট কাইনেস ডেফিসিয়েন্সি, এরপরে টিএনএফ অ্যাসোসিয়েটেড পিরিয়ডিক সিনড্রোম অ্যান্ড ক্রায়োফিউরিন অ্যাসোসিয়েটেড পিরিয়ডিক সিনড্রোম। তো আমাদের মনে রাখতে হবে জাস্ট ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার আর মেভালোনেট কাইনেস ডেফিসিয়েন্সি, এটা সম্পর্কে একটু জানবো। ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার আমরা ওই যে পড়ছিলাম, অটোসোমাল রিসেসিভ ডিজিজ, যে সূত্র পড়ছিলাম FM ক্যাব খাও GBS। তো এখানে এই F ছিল ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার। এখানে পেশেন্টের কী হয়, এখানে পেশেন্টের হয় বারবার পেইনফুল অ্যাটাক অফ ফিভার, মানে জ্বর থাকে প্লাস ব্যথা। অ্যাসোসিয়েশন থাকে কির সাথে, পেরিটোনিয়ামের ইনফ্লামেশন মানে পেরিটোনাইটিস, প্লোরাল ইনফ্লামেশন প্লোরাইটিস, দেন জয়েন্টের ইনফ্লামেশন আর্থ্রাইটিস, এবং এটা কয়েক ঘন্টা থেকে 4 দিন পর্যন্ত লাস্টিং করে, আর অ্যাসোসিয়েটলি থাকে সি রিঅ্যাক্টিভ ইএসআর বেশি। এখন হচ্ছে মেডিটেরিয়ান এরিয়া। মেডিটেরিয়ান এরিয়া মানে কি, এখানে যে বলছে ফ্যামিলিয়ার মেডিটেরিয়ান ফিভার, মেডিটেরিয়ান মানে হচ্ছে অঞ্চলগুলা, যেমন আরব অঞ্চল, তুর্কি, আর্মেনিয়া, এগুলাকে আমরা মেডিটেরিয়ান এরিয়া বলতেছি। এখান থেকে জানা লাগবে, আচ্ছা এখানে পরে পড়বো না, এটা ট্রিটমেন্ট হিসেবে দিতে পারি অ্যানাকিনড্রা। অ্যানাকিনড্রা হচ্ছে ইন্টারলিউকিন 1 ইনহিবিটর, তাহলে এটা মাস্ট টু নো। অ্যানাকিনড্রা কোন ধরনের ড্রাগ, ইন্টারলিউকিন 1 ইনহিবিটর। এটা হচ্ছে মেভালোনেট কাইনেস ডেফিসিয়েন্সি, তাহলে FM ক্যাপ খাও GBS এর F এর পরে যে M ছিল ওইটা ছিল মেভালোনেট কাইনেস ডেফিসিয়েন্সি। এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ, এটাকে হাইপার ইমিউনোগ্লোবিন ডি সিনড্রোমও বলে। এখানে পেশেন্টের কী থাকবে, রিকারেন্ট ফিভার থাকবে, সাথে এলিভেটেড সি রিঅ্যাক্টিভ প্রোটিন অথবা ইএসআর এগুলো থাকতেছে।
ওকে, এছাড়াও পেশেন্টের ইমিউনোগ্লোবিন ডি, ইমিউনোগ্লোবিন এ এগুলোও বাড়তি লেভেলে থাকতে পারে। তাহলে এখানে মাস্ট টু নো হচ্ছে এইটা ইন্টারলিউকিন 2 ইনহিবিট করে অ্যানাকিনরা, আর কিছু লাগবে না, জাস্ট রিডিং দিলেই হবে। ওকে, এখন হচ্ছে ইমিউন সেনিসেন্স, মানে আমরা কি বলছিলাম, বয়স বাড়ার সাথে সাথে একটা মানুষের যে ইমিউনিটি কমে যায় ওইটাকে আমরা ইমিউন সেনিসেন্স বলতেছিলাম। ওকে, এরপর হচ্ছে অ্যামাইলোডোসিস। অ্যামাইলোডোসিস জানার ক্ষেত্রে আমাকে প্রথমে জানতে হবে আমাদের নর্মাল শরীরের যেই প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলো হচ্ছে আলফা প্লেটেড। তো এই প্রোটিনগুলোকে সহজে আমাদের শরীরের এনজাইম ভাঙতে পারে, আলফা প্লেটেড যেই প্রোটিনগুলো। কিন্তু কোনো কারণে যদি একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, সে অ্যাবনর্মাল হইল, মানে তার স্ট্রাকচারালি কোনো একটা অ্যাবনর্মালিটি গেইন করছে, তখন এই সকল প্রোটিনকে আমরা বলি হচ্ছে বিটা প্লেটেড। এই বিটা প্লেটেড প্রোটিনগুলোকে আমাদের শরীরের এনজাইমগুলো ভাঙতে পারে না, তখন তারা শরীরে জমে এবং ক্ষতি করে শরীরের। এরকম যে প্রোটিনগুলা, এরকম প্রোটিনের একটা উদাহরণ হচ্ছে অ্যামাইলয়েড প্রোটিন। তো তারা যেইখানে ডিপোজিশন হবে ওইখানেই তাদের ইফেক্ট দিবে। এখন যেহেতু আমরা অ্যামাইলোডোসিস নিয়ে আলোচনা করতেছি, হালকা একটু বেসিক বলে দিলাম। তাহলে অ্যামাইলয়েড প্রোটিনগুলো কী হইতেছে, এক্সট্রা সেলুলার ডিপোজিশন হচ্ছে ইনসলিউবল প্রোটিন। তাহলে অ্যামাইলয়েড প্রোটিনগুলো হচ্ছে ইনসলিউবল প্রোটিন, তারা সেলের বাইরে ডিপোজিশন হয়। এইখানে এটা হচ্ছে মাস্ট টু নো ইনভেস্টিগেশন। অ্যামাইলয়েডোসিসের ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস কীভাবে করি, বায়োপসি নিই। বায়োপসি নিয়ে আমরা আলট্রাসোনোগ্রাফির নিচে দেখি প্যাথোগনোমিক হিস্টোলজিক্যাল ফিচার। প্যাথোগনোমিক মানে কি, মানে এই ফিচারটা যদি পাই তখন বলবো ডায়াগনোসিস অ্যামাইলয়েডোসিস। যেমন কিছু প্যাথোগনোমিক সাইন যদি আমি আলোচনা করি, কপলিক স্পট। কপলিক স্পট এটা কোথায় পাই, মিজেলস। একটা পেশেন্টের যদি আমি কপলিক স্পট পাই, ডায়াগনোসিস কি, মিজেলস। দেন পেরিকার্ডিয়াল রাব। একটা পেশেন্টে আমি যদি স্টেথো দিয়ে হার্টের উপরে রাখার পরে রাবিং একটা সাউন্ড পাই বা স্ক্র্যাচিং, তখন এটার ডায়াগনোসিস কি, আর কিছুই লাগবে না, জাস্ট একটা জিনিস পাইলেই হবে, ডায়াগনোসিস হচ্ছে পেরিকার্ডাইটিস। এরকম আরও কিছু প্যাথোগনোমিক সাইন আছে। এইখানে যেটা বলছে সেটা হচ্ছে বায়োপসি করার পরে ইলেকট্রন মাইক্রোস্কোপি মেশিনে যদি অ্যাপেল গ্রিন বাইরেফারেঞ্জেস পাই, তখন তাকে আমরা বলবো অ্যামাইলয়েডোসিস। বাইরেফারেঞ্জেস পাই, এটা হচ্ছে ডায়াগনোসিস ফর অ্যামাইলয়েডোসিস। তাহলে আমরা প্রথমে একটা টিস্যু নিলাম, ওইটাকে বায়োপসি করলাম। কীভাবে বায়োপসি করার জন্য কঙ্গুরের ডাই মিশাইলাম, কঙ্গুরের ডাই মেশানোর পরে পোলারাইজ রাইট মাইক্রোস্কোপি দিয়ে ওই বায়োপসি ম্যাটেরিয়ালকে দেখতেছি। দেখার সময় যদি অ্যাপল গ্রিন বাইরেফারেঞ্জেস পাই, তাহলে এটা প্যাথোগনোমিক ফর অ্যামাইলয়েডোসিস, এটা মাস্ট টু নো। এখন অ্যামাইলয়েডোসিসের টাইপ আছে কী কী অ্যান্ড কজ কী কী। প্রথমে যদি আমি চিন্তা করি, এখানে বলছে কিছু আছে অ্যাকোয়ার্ড অ্যামাইলয়েডোসিস আর কিছু আছে হেরিডিটারি সিস্টেমিক অ্যামাইলয়েডোসিস। হেরিডিটারি যদি আমি আলোচনা করি, এটা কী হইতেছে, জন্মগতভাবে নর্মালি ট্রান্সথাইরয়েডিন যেই জিনটা আছে, এটা কি করতেছে, ট্রান্সথাইরয়েডিন প্রোটিন তৈরি করতেছে। এই প্রোটিন যদি মিউটেশন হয়, মানে ট্রান্সথাইরয়েডিন জিনের মিউটেশন যখন হবে, তখন মিউটেটেড বা অ্যাবনর্মাল
মিউটেটেড জিন থেকে অ্যাবনর্মাল ট্রান্সথাইরয়েডিন প্রোডাকশন হবে। এই ট্রান্সথাইরয়েডিন টিস্যুতে ডিপোজিশন হবে। ডিপোজিশন হওয়ার জন্য যেই ফিচারগুলো পাবো, কী কী পাবো? পেরিফেরাল অ্যান্ড অটোনমিক নিউরোপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি, রেনাল ইনভলভমেন্ট। এই দুইটা মনে রাখবো, কার্ডিওমায়োপ্যাথি এবং রেনাল ইনভলভমেন্ট পাইতে পারি। হচ্ছে অ্যাকোয়ার্ড কন্ডিশন কী কী হতে পারে? অ্যাকোয়ার্ড কন্ডিশনের মধ্যে প্রথমে হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যামাইলোইডোসিস। রিঅ্যাক্টিভ অ্যামাইলোইডোসিস যেমন এখানে কী হইতেছে, রিঅ্যাক্টিভ অ্যামাইলোইডোসিসে একটা মানুষের যখন ক্রনিক অথবা রিকারেন্ট ইনফ্লামেটরি রেসপন্স হচ্ছে, প্রোলংড অথবা রিকারেন্ট একুট ইনফ্লামেটরি রেসপন্স হচ্ছে, তখন তার বিরুদ্ধে শরীর একটা রিয়াকশন দেয়। এই রিয়াকশনের ফলে আমার অ্যামালয়েড প্রোটিনগুলো তৈরি হয়। অ্যামালয়েড প্রোটিন তৈরি হইতেছে যেগুলো ডিপোজিশন হয়ে ডিজিজ করে। কারণ এইখানে রিঅ্যাক্টিভ অ্যামাইলোইডোসিসে কোন অ্যামাইলয়েড তৈরি হয়? সিরাম অ্যামাইলয়েডে। তাহলে একটা ব্যক্তির যদি ক্রনিক ইনফ্লামেটরি কোনো ডিজিজ হতে হয় অথবা বারবার একই ইনফ্লামেশন হইতেছে, তখন তার শরীরে প্রোডাকশন হয় সিরাম অ্যামাইলয়েডে, যেইটাকে আমরা বলতেছি রিঅ্যাক্টিভ অ্যামাইলোইডোসিস। কোন কোন কন্ডিশন থাকলে এরকম রিঅ্যাক্টিভ অ্যামাইলোইডোসিস প্রোডাকশন হইতে পারবে? আমরা বলতেছিলাম ক্রনিক ইনফেকশন অথবা ইনফ্লামেশন। ক্রনিক ইনফেকশনের মধ্যে আছে টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াকটিসিস, ক্রনিক অ্যাবসেস, অস্টিওমাইলাইটিস। আর ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার। এই পেশেন্টগুলোর ক্লিনিক্যাল ফিচার কী পাবো? আমাদের কাছে পেশেন্ট কী নিয়ে আসবে? 90% ক্ষেত্রেই পেশেন্টের কী পাবো? নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের কী হয়? প্রোটিনিউরিয়া হয়। তো এদের ইউরিনের মধ্যে প্রোটিন পাস হবে। হচ্ছে নন সিলেক্টিভ। তাহলে অ্যাকোয়ার্ডের মধ্যে প্রথমে বলতেছিলাম রিঅ্যাক্টিভ অ্যামাইলোইডোসিস, যেটা ক্রনিক ইনফেকশন অথবা ইনফ্লামেশনের জন্য হচ্ছিল। এখানে সিরাম অ্যামাইলয়েড এর প্রোডাকশন হচ্ছিল। 90% ক্ষেত্রে পেশেন্ট আমার কাছে প্রোটিনিউরিয়া অথবা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসতেছিল। সব মাস্ট টু নো। তারপরে হচ্ছে লাইট চেইন অ্যামাইলোইডোসিস। লাইট চেইন অ্যামাইলোইডোসিসে কী হইতেছে? আমরা বলছিলাম যে একটা অ্যান্টিবডির দুইটা থাকে হেভি চেইন, এগুলো হচ্ছে হেভি চেইন, আর এগুলো হচ্ছে লাইট চেইন। এই যে লাইট চেইনগুলো ছিল উপরের, এই লাইট চেইনগুলো যখন বেশি বেশি প্রোডাকশন হবে মনোক্লোনাল লাইট চেইন, তখন তারা লাইট চেইন অ্যামাইলোইডোসিস করতে পারে। যেমন কোন কোন কন্ডিশনে এরকম লাইট চেইনগুলো প্রোডাকশন হয়? যেমন মাল্টিপল মাইলোমা, দেন প্লাজমাসাইটোমা, মনোক্লোনাল গ্যামোপ্যাথি। যেমন মাল্টিপল মাইলোমা দেন প্লাজমাসাইটোমা, এদেরকে আমরা বলতেছি মনোক্লোনাল গ্যামোপ্যাথি। তো এই সকল কন্ডিশনে বেশি বেশি লাইট চেইন প্রোডাকশন হইতেছে, অ্যাবনর্মাল লাইট চেইন। দেন এইগুলো ইউরিনে অ্যাপিয়ার করবে অথবা প্লাজমাতে সার্কুলেট করবে। এই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কী পাবো? রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, পেরিফেরাল বা অটোনমিক নিউরোপ্যাথি, কার্পাল টানেল সিনড্রোম, প্রোটিনিউরিয়া, পারপোরা, দেন এর প্রগনোসিস খারাপ। আরেকটা প্যাথোগনমিক পাইতেছে এখানে, ম্যাক্রোগ্লোসিয়া, মানে টাং বড়। একটা পেশেন্টের টাং বড় যদি পাই, সাথে মাল্টিপল মাইলোমা অথবা লাইট চেইন অ্যামাইলোইডোসিসের অন্য কোনো ফিচার পাইছি অথবা ম্যাক্রোগ্লোসিয়া পাইছি শুধু, তখন তার স্পট ডায়াগনোসিস কি? লাইট চেইন অ্যামাইলোইডোসিস। কারণ ম্যাক্রোগ্লোসিয়া হচ্ছে এক্ষেত্রে প্যাথোগনমিক। সো এগুলো সব মুখস্থ করতে হবে, মাস্ট টু নো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে ডায়ালাইসিস অ্যাসোসিয়েটেড অ্যামাইলোইডোসিস। একটা সিকেডির পেশেন্ট, তার কিডনি ফাংশন করতেছে না, তো এই কিডনি ফাংশনের জন্য আমরা তারা কী করতেছি? ডায়ালাইসিস মেশিনে রাখতেছি। ডায়ালাইসিস মেশিন কী করতেছে? কিডনির ফাংশনটা করতেছে। তো এই কিডনি নর্মালি বিটা-2 মাইক্রোগ্লোবিন নামে একটা প্রোটিন ছিল, মাইক্রোগ্লোবিউলিন, একে ক্লিয়ার করতো, মানে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দিত। বা একে মেটাবলিজম করে ফেলতো আর কি, মানে ক্যাটাবলিজম, প্রোটিনকে ভাঙে তো ক্যাটাবলিজম।
কিন্তু যখন কিডনিটা ডিজিজড বা সিকেডি হয়েছে তখন আর প্রোটিন ক্যাটাবলিজম করতে পারতেছে না, বিটা টু মাইক্রোগ্লোবিউলিন শরীরেই বেশি বেশি জমতেছে। যখন জমতেছে তখন ওইটা অ্যামাইলয়েড প্রোটিনে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলবো ডায়ালাইসিস অ্যাসোসিয়েটেড অ্যামাইলোইডোসিস। কাদের হবে? যারা রেনাল ডায়ালাইসিস নিচ্ছে। পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কী থাকবে? কার্পাল টানেল সিনড্রোম, ক্রনিক আর্থোপ্যাথি, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটা সাধারণত কখন হয়? যাদের ডায়ালাইসিস করতেছে, আজকে যাদের ডায়ালাইসিস শুরু হয়েছে তাদের 5 থেকে 10 বছরের ভিতরে এই ডায়ালাইসিস অ্যাসোসিয়েটেড অ্যামাইলোইডোসিস হবে। তাহলে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, মাস্ট টু নো। তারপর হচ্ছে সেনাইল সিস্টেমিক অ্যামাইলোইডোসিস। বয়স বাড়ার সাথে সাথে কিছু প্রোটিন আমার অ্যামাইলয়েড প্রোটিনে কনভার্ট হইতেছে, যেমন ট্রান্সথাইরয়েডিন, যেটা এই হেরিডিটারি সিস্টেমিক অ্যামাইলোইডোসিসে কনজিনিটালি ডিফেক্ট ছিল, বাট এইখানে কী হইতেছে? অ্যাকোয়ার্ড। কাদের হবে? 70 বছরের বেশি বয়স যাদের। এই পেশেন্টগুলো সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে। তারপরে হচ্ছে অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ মানে কি? আমার শরীরের যে ইমিউন সিস্টেম সেটা আমার শরীরের সেলের বিরুদ্ধে রিয়াকশন দিচ্ছে। এই অটোইমিউন ডিজিজগুলো কাদের বেশি হয়? মেয়েদের বেশি হয়। মানে এখানে কিছু জিনের সাথে কিছু ডিজিজের অ্যাসোসিয়েশন বলছে। এইখানে আমরা মনে রাখবো PTPN22 এর সাথে অ্যাসোসিয়েটেড কী কী ডিজিজ হতে পারে? রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ 1 ডায়াবেটিস, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস। CTLR4 এর সাথে এই দুইটা, IL-23R এর সাথে এইগুলা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, TNFR-SF1A মাল্টিপল স্ক্লেরোসিসের করতে পারে। ওকে, আর এগুলো আমরা আগে পড়ছি। ITGB2 লিউকোসাইট অ্যাডেশন ডিজিজ, ব্লুটন কাইনেজ ডেফিসিয়েন্সি, X-linked হেমোগ্লোবিনিমিয়া, ফার্স্ট লাইগ্যান্ড। এগুলো এত কিছু তো মনে রাখা সম্ভব না, সবগুলোই পড়তে হবে, বাট এটা হচ্ছে মাস্ট টু নো। এটাও নাইস টু নো, এটা পড়ে রাখলে ভালো। তাহলে এখন আমরা হাইপার সেন্সিটিভিটির ক্লাসিক্যাল নিয়ে আলোচনা করব। ক্লাসিফিকেশন। হাইপার সেন্সিটিভিটিকে ক্লাসিফাই করছিল দুজন বিজ্ঞানী জেল এবং কুম্ভ। তাদের নাম অনুসারে এটাকে বলা হয় জেন-এল কুম্ভ ক্লাসিফিকেশন অফ হাইপার সেন্সিটিভিটি ডিজিজ। আমরা ছোটোবেলা থেকেই পড়তেছি হাইপার সেন্সিটিভিটি থাকে 4 ধরনের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1 কি? ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি কি? ধরি একটা ছেলে এবং একটা মেয়ে পার্কে ঘুরতে গেছে। এই মেয়েটা পুল অ্যান্ড পার্কে তো অনেক ধরনের ফুল গাছ থাকে না, তো পুল অ্যান্ড গ্রে অথবা ফুলের রেণু এর প্রতি এক্সপোজ হয়েছে। যখন এক্সপোজ হবে এই পুল অ্যান্ড গ্রেনটা তার শ্বাসনালীতে ঢুকলো। যখন ঢুকলো তখন সেটাকে ফরেন অ্যান্টিজেন হিসেবে আমার শরীরের, মানে ওই মেয়ের শরীরের ইমিউন সিস্টেম ক্যাপচার করলো। দেন ইমিউন সিস্টেম কী করবে? বি লিম্ফোসাইট আর কি, সে এই ফরেন অ্যান্টিজেন দ্যাট ইজ পুল অ্যান্ড গ্রেন এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবুলিন ই। যেহেতু অ্যালার্জিক কন্ডিশন, আমরা জানি অ্যালার্জিক কন্ডিশনে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হয়। তো এই ইমিউনোগ্লোবুলিন ইটা এই যে মাস্ট সেল থাকে, মাস্ট সেলের গায়ে লেগে থাকবে। এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, মাস্ট সেলের গায়ে লেগে আছে। এখন এটা ছিল প্রথমবার যখন ডেটে গেছে। দ্বিতীয়বার যখন এই ছেলে মেয়ে ডেটে গেছে তখন বসন্তকাল, পুল অ্যান্ড গ্রেন নতুন ফুটছে, মেয়েটা আবার এক্সপোজ হয়েছে, ঠিক আছে, পুল অ্যান্ড গ্রেনের উপরে। তো পুল অ্যান্ড গ্রেন তার শ্বাসনালীতে ঢুকছে, ঢোকার পরে সে ইমিউনোগ্লোবুলিন এই যে ই ছিল এর সাথে বাইন্ড করবে, অ্যান্টিজেনটাকে এই অ্যান্টিবডি ক্যাপচার করবে। যখন ক্যাপচার করবে
তখন ইমিউনোগ্লোবুলিন, তাহলে কি ছিল, সেলের সারফেসে ছিল ইমিউনোগ্লোবুলিন ই, এর সাথে এখন এসা সেকেন্ড টাইম কিন্তু বাইন্ড করতেছে পুল অ্যান্ড গ্রেনের অ্যান্টিজেন। তখন মাস্ট সেলটা স্টিমুলেটেড হবে এবং সে কি রিলিজ করবে, হিস্টামিন। হিস্টামিন কী কী করে আমরা বলছিলাম আগেই, সে ভ্যাসোডাইলেশন করবে, তারপরে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, তারপরে এনজিওইডিমা করবে, মানে ঠোঁট মুখ ফুলে যাবে, এরপরে বিপি কমাবে কারণ ভেসেল থেকে বেশি বেশি ব্লাড মানে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাচ্ছে, ট্যাকিকার্ডিয়া হবে, রেসপিরেটরি রেট বাড়বে। তো এই টোটাল কন্ডিশনকে আমরা বলতেছিলাম অ্যানাফাইলেক্সিস, এবং এটা একটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের একটা উদাহরণ হচ্ছে অ্যানাফাইলেক্সিস, যেটা কার জন্য হইতেছে, ইমিউনোগ্লোবুলিন ই মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন। ওকে, তাহলে এখানে এটাই বলছে যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির এক নাম হচ্ছে ইমিডিয়েট, যেহেতু ওই যে প্রিফর্ম যেগুলো ছিল ওইগুলো রিলিজ হইতেছে সেকেন্ড টাইম যখন মেয়ে এক্সপোজার হইতেছে, এটা তাড়াতাড়ি হইতেছে না, ইমিডিয়েট। এর বলে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি, আইজি ইমিডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়। এর উদাহরণ হচ্ছে অ্যালার্জিক ডিজিজগুলা। তারপরে 2 নম্বরে হচ্ছে টাইপ 2। টাইপ 2কে আমরা বলি হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এখানে কি হইতেছে, ইমিউনোগ্লোবুলিন জি অথবা ইমিউনোগ্লোবুলিন এম আবার সার্কুলেটিং কোনো একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, সার্কুলেটিং না, সেল সারফেসের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। অ্যান্ড বাইন্ড করার ফলে তারা কী করবে, তারা যে রিয়াকশন দেবে তাকে আমরা টাইপ 2 হাইপার সেন্সিটিভ রিয়াকশন বলবো। যেমন এবিও ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে, দেন হাইপার ইকো ট্রান্সপ্লান্ট রিজেকশনের ক্ষেত্রে এই রেসপন্সটা পাইতে পারি। আর ডিজিজের এক্সাম্পল যদি দিই তাহলে গুড পাস্টার সিনড্রোম, এটা এবার পরীক্ষায় আসছিল সিবিএস। গুড পাস্টার সিনড্রোম তাহলে কি, টাইপ 2 হাইপার সেন্সিটিভ রিয়াকশন। তারপর হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, and then autoimmune hemolytic anemia. ওকে, এগুলো আমরা হেমাটোলজিতে টুকটাক আলোচনা করব। সেইখানে হালকা একটু বেসিক নিয়ে নিই। তাহলে টাইপ 2তে কী হচ্ছে, টাইপ 2তে এটা একটা অ্যান্টিজেন, সে কার গায়ে লেগে আছে, সাপোজ এটা একটা আরবিসির গায়ে লেগে আছে, তাহলে এখানে অ্যান্টিজেনটা ফিক্সড। আর ব্লাড ভেসেলের মধ্যে কী ছিল, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম, এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি সাপোজ। তো তার এফসি ফ্র্যাগমেন্ট এসে এই অ্যান্টিজেনের সাথে লাগবে। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন বাইন্ড করবে তখন একটা রিয়াকশন হবে, যেমন এইখানে আরবিসিটা ডেস্ট্রয় হবে অথবা লাইসিস হবে। তাহলে এটা আমরা কোথায় পাবো, এবিও ব্লাড ট্রান্সফিউশনে। কেন, কারণ একটা এ পজিটিভ গ্রুপের মানুষকে যখন আমি বি পজিটিভ ব্লাড দিব, তখন এ পজিটিভ ব্লাড গ্রুপের রেড সেলের সারফেসে যে অ্যান্টিজেন আছিল, যে অ্যান্টিজেন এ, তার বিরুদ্ধে ডোনারের যার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, এর আরবিসিতে থাকে বি অ্যান্টিজেন। তাহলে এখন ইমিউন সিস্টেম জানে যে আরবিসির সারফেসে বি অ্যান্টিজেন থাকাটা স্বাভাবিক,
কিন্তু আমার ইমিউন সিস্টেম যখন দেখবে আরবিসির সারফেসে অ্যান্টিজেন এ আছে, তখন সে এটাকে ফরেন হিসেবে ক্যাপচার করবে অ্যান্ড দেন এখানে ইমিউনোগ্লোবিলিন জি অথবা এমকে বাইন্ড করে দিবে, পরে অ্যান্টিবডি মিডিয়েটেড আরবিসি ডিস্ট্রাকশন হবে। কেমনে? ওই যে আমরা বলছিলাম ইমিউনোগ্লোবিলিন জি অপশনাইজেশন করে, সে ইমিউনোগ্লোবিলিন জির সাথে বাইন্ড করবে, সাপোজ কি ইমিউনোগ্লোবিলিন জির সাথে পরে বাইন্ড করবে কি ম্যাক্রোফেজ পরে আরবিসিকে ধ্বংস করে দিবে। এই একটা প্রসেসে করতে পারে অথবা সরাসরি ডিস্ট্রয় করে দিতে পারে। এইটা এখানে বলছে এবিও ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন যখন দেব তখন টাইপ 2 পাবো এইভাবে। এরপরে কি আছে? এরপর হচ্ছে হাইপার একুইট ট্রান্সপ্লান্ট রিজেকশন। হাইপার একুইট মানে হচ্ছে অল্প সময়ের ভিতরে, ঠিক আছে? একটা পেশেন্টের আমি ট্রান্সপ্লান্ট করছি, সাপোজ এটা হচ্ছে ডোনার, এটা হচ্ছে রিসিপিয়েন্ট। ডোনারের শরীর থেকে একটা অর্গান আমি ট্রান্সপ্লান্ট করছি রিসিপিয়েন্টের শরীরে। তো ডোনারের শরীরের যেই অ্যান্টিজেন তাকে রিসিপিয়েন্টের যে ইমিউন সিস্টেম সে ফরেন হিসেবে ক্যাপচার করবে, দেন এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। যখন অ্যান্টিবডি তৈরি করবে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হইতেছে, অ্যাজ এ রেজাল্ট এটা সেলটা ডিস্ট্রয় হচ্ছে। তাহলে এই সবগুলো কন্ডিশনে আমরা দেখতেছি কি অ্যান্টিবডিটা সার্কুলেট করতেছে ফ্রিলি, বাট অ্যান্টিজেনটা সেলের সাথে ফিক্সড, সেলে ফিক্সড, সে সার্কুলেটরি অ্যান্টিজেন না, অ্যান্টিজেনটা ফিক্সড। তাহলে যেখানে অ্যান্টিবডিটা হচ্ছে সার্কুলেটিং, অ্যান্টিজেন ফিক্সড, ওইটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন টাইপ 2 দিবে। ওকে, তো এরকম আরও কি পাইতে পারি? অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ওই সেম এবিও ব্লাড ট্রান্সফিউশনের মতন এখানে অলমোস্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করবে। দেন ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা গুড পাস্চার সিনড্রোম। গুড পাস্চার সিনড্রোম আমরা নেফ্রোলতে পড়বো, অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি তৈরি হয়। সেখানে একটু বলে দিই গুড পাস্চার সিনড্রোমে কী হইতেছে, এত গ্লোমেরুলার কিডনির তো গ্লোমেরুলাসের একটা বেসমেন্ট মেমব্রেন আছে না, এটাকে আমরা বলি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এইখানে থাকে কিছু অ্যান্টিজেন, এগুলা কি ফিক্সড। এই অ্যান্টিজেনের বিরুদ্ধে যদি আমি অ্যান্টিবডি তৈরি করি তাদেরকে বলতেছি অ্যান্টিজিবিএম, তখন এই সেলগুলো ডিস্ট্রয় হইতেছে। তাহলে এখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হইতেছে, এটার জন্য এটাকে বলে অ্যান্টিজিবিএম ডিজিজ অথবা গুড পাস্চার সিনড্রোম। এখানে মজার বিষয় হচ্ছে এখানে কিডনিকে ধরলো, কিডনির যেই এন্ডোথেলিয়ামগুলা বা এপিথেলিয়ামগুলা, এই সিমিলার এপিথেলিয়াম আমি লাংসেও পাই। এই জন্য লাংসের সেলের বিরুদ্ধেও এই অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি কাজ করবে এবং তাদের ডিস্ট্রয় করবে। লাংসে ধরছে এই জন্য হবে হিমোপ্টেসিস, আর কিডনিতে ধরছে এই জন্য কী হবে, হ্যামাচুরিয়া। ওকে, এটা হচ্ছে গুড পাস্চার সিনড্রোমের একটা মজাদার জিনিস। তাহলে গুড পাস্চার সিনড্রোমও একটা টাইপ 2 হাইপার সেন্সিটিভ রিয়াকশন। দেন টাইপ 3 থেকে হইতেছে ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হইতেছে। ইমিউন কমপ্লেক্স কী হইতেছে? ইমিউন কমপ্লেক্স কি? এটা হচ্ছে অ্যান্টিবডি, এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করলে যেই কমপ্লেক্সটা ফর্ম হয় তাকে আমরা বলি ইমিউন কমপ্লেক্স। ওকে, সাপোজ সার্কুলেশনে একটা ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়েছে ব্লাড ভেসেলের ভিতরে, সেইটা গিয়ে আবার দূরে কোথাও একটা সেলে ডিপোজিশনে এই সেলে ড্যামেজ করতেছে, এই একটা প্রসেসও হইতে পারে। আবার সরাসরি সেলের মধ্যেই হইতে পারে অ্যান্টিজেন অ্যান্টিবডি ফর্মেশন, ইমিউন কমপ্লেক্স ফর্মেশন আর কি।
এইখানেও কী হয়, ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়। এটা আমরা বলছিলাম ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভেশন করে। আগে বলছিলাম জিএম, জেনারেল মোটর ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম, এরা কার সাথে বাইন্ড করে? C1 বাইন্ড করে মানে কি? ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন হয়েছে, ক্লাসিক্যাল পাথওয়ে। আর C3 কোন পাথওয়ে অ্যাক্টিভেশন করে? অল্টারনেটিভ পাথওয়ে। এগুলো বারবার রিপিট করার উদ্দেশ্য হচ্ছে যাতে মনে থাকে। ওকে, তাহলে এরকম টাইপ 3 হাইপারসেন্সিটিভ রিয়াকশনের উদাহরণ কি? সিরাম সিকনেস, ফার্মার্স লাং। আর ডিজিজ কী কী হতে পারে? সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস, SLE, আর ক্রায়োগ্লোবিনেমিয়া। এরপর হচ্ছে টাইপ 4। টাইপ 4 কি? ডিলেড টাইপ। এটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, অ্যাক্টিভেটেড টি সেল মিডিয়েটেড ইমিউনিটি। আর এর উদাহরণ হচ্ছে নিকেল হাইপারসেন্সিটিভিটি, একিউট সেলুলার ট্রান্সপ্লান্ট রিজেকশন। ওই তো আগেরটার মতনই হাইপার একিউট যে ট্রান্সপ্লান্ট রিজেকশন বলছিলাম, এটা হচ্ছে একিউট। হাইপার একিউট হচ্ছে অনেক কম সময়ের ভিতরে হইতেছে, ধরো 5 থেকে 60 মিনিট। আর একিউটটা হচ্ছে আরেকটু বেশি সময় নিতেছে, মানে কয়েক ঘন্টা। আর নিকেল হাইপার সেন্সিটিভিটি কি? কিছু কিছু মানুষ আছে তাদের নিকেলের প্রতি হাইপার সেন্সিটিভিটি, মানে নিকেল জাতীয় কোনো স্বর্ণ কী বলে অলংকার অথবা প্যান্টের হুক নিকেলের তৈরি ছেলেদের, এছাড়া চাবির রিং অথবা বাসের যে বিভিন্ন, এমনিতে তো বাসের বেশিরভাগ ক্ষেত্রে লোহার, কিন্তু যদি কোনো কারণে নিকেলের থাকে তাহলে সেইখানে হাত দিয়ে ধরার জন্য পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন হবে ওই জায়গাটাতে। অ্যালার্জিক রিয়াকশন বলতে আর কি হাইপার সেন্সিটিভ রিয়াকশন হবে, এটাকে বলে নিকেল হাইপার সেন্সিটিভিটি। এর উদাহরণ হচ্ছে ডিজিজের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এবং হাশিমোটো থাইরয়েডাইটিস। তাহলে এই পুরো চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা, এটা হচ্ছে এটা মাস্ট টু নো। এরপরে কি আছে? ইনভেস্টিগেশন কী কী করতে পারি? অটো অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি, কমপ্লিমেন্ট ডিটেকশন করতে পারি, এগুলো নাইস টু নো। কিন্তু এই বক্সটা আমি অবশ্যই মুখস্থ করব। আরেকটা হচ্ছে অ্যামাইলোডোসিসের পুরা বক্সটা, এই দুইটা মনে রাখতেই হবে। ওকে, তারপরে আমরা আলোচনা করব ক্রায়োগ্লোবিন। ক্রায়োগ্লোবিন কি? ক্রায়োগ্লোবিন হচ্ছে আমরা যে ইমিউনোগ্লোবিলিন ছিল 5টা GAMED, এইগুলোর বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয় তাদেরকে বলি ক্রায়োগ্লোবিন। তো টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির একটা উদাহরণ পড়ছিলাম ক্রায়োগ্লোবিনেমিয়া। ক্রায়োগ্লোবিনের পরিমাণ যখন ব্লাডে বেড়ে যাবে তখন তাদেরকে বলতেছি ক্রায়োগ্লোবিনেমিয়া। আর ক্রায়োগ্লোবিনকে কোল্ড অ্যাগ্লুটিনিনের সাথে কনফিউজ করা যাবে না, ঠিক আছে? কোল্ড অ্যাগ্লুটিনিন কী হইতেছে? ইমিউনোগ্লোবুলিন এম যেটা, সেটা যখন এনভায়রনমেন্ট কোল্ড থাকে, মানে ঠান্ডা, ওই সকল কন্ডিশনে ইমিউনোগ্লোবুলিনের মনে করি আমরা 5টা হাত, 2 3 4 5, সে 5টা আরবিসিকে একসাথে বাইন্ড করতে পারে। তাহলে নর্মালি আরবিসিগুলো যাইতেছিল কোথায়? সার্কুলেশনে, ব্লাড ভেসেলের ভিতর দিয়ে আলাদা আলাদাভাবে। বাট যখন ইমিউনোগ্লোবুলিন এম একসাথে 5টার সাথে বাইন্ড করছে, তখন এরা কাইন্ড অফ অবস্ট্রাকশনের মানে সৃষ্টি করবে, অথবা ইজিলি ব্লাডগুলা ক্লট হবে। এটাই হচ্ছে কোল্ড অ্যাগ্লুটিনিন, সেটা হেমাটোলজিতে পড়বো আমরা ভালো করে। তো এইটার সাথে ক্রায়োগ্লোবিনের ঝামেলা হয় একটা, এটা যাতে না হয়। কারণ কোল্ড অ্যাগ্লুটিনিন আমার কী হইতেছে? আরবিসির সাথে, আরবিসির আই, বড় হাতের আই অথবা ছোটো হাতের আই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডিগুলো বাইন্ড করতেছে, যেটা আলটিমেটলি কী করতে পারে? ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, আমি মনে হয় ক্লট বলছিলাম, সরি। তাহলে কী করে? হিমোলাইসিস করে, আরবিসিকে ভেঙে দেয়। তাহলে কোল্ড অ্যাগ্লুটিনিন কী হচ্ছে?
এইখানে ইমিউনোগ্লোবুলিন এম একসাথে, যেহেতু ইমিউনোগ্লোবুলিন এম একটা প্যান্টামার, এটা আমরা মাইক্রোতে পড়ছিলাম 4th ইয়ারে, একসাথে 5টা আরবিসির সাথে বাইন্ড করতে পারে। 5টা আরবিসির সাথে বাইন্ড করে কখন করবে? যখন সে কোল্ড এনভায়রনমেন্টের প্রতি এক্সপোজ হবে, যেমন মাইনাস অথবা -20°C সাপোজ, অথবা 10°C কোল্ড এনভায়রনমেন্ট আর কি। পরবর্তীতে এই আরবিসিগুলোকে ভেঙে দিবে হিমোলাইসিস। এটা হচ্ছে হলো আমার কোল্ড অ্যাগ্লুটিনিন। আর ক্রায়োগ্লোবুলিন কি? ক্রায়োগ্লোবুলিন হচ্ছে এই যে অ্যান্টিবডি ছিল, সাপোজ এটা ইমিউনোগ্লোবুলিন জি, এই ইমিউনোগ্লোবুলিন জির বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করতেছে, তখন এই ইমিউনোগ্লোবুলিন জিকে সে অ্যান্টিজেন হিসেবে ক্যাপচার করতেছে। এটাই হচ্ছে ক্রায়োগ্লোবুলিন। ওকে, এবার হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি নিয়ে আমরা তো আলোচনা করছি, ওই যে মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, আইজিই মেডিয়েটেড মাস্ট সেল রিগ্রানুলেশন হচ্ছে, এটাকে আমরা বলতেছি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। পেশেন্টের কী হবে? নাক দিয়ে বেশি বেশি পানি পড়বে, বারবার হাঁচি দিবে, বিপি ফল করবে। মানে এখানে একটা হাইপোথেসিস নিয়ে আলোচনা করছে, হাইজিন হাইপোথেসিস। এটার মজার বিষয় হচ্ছে এখানে বলছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো, যেমন ইউএসএ, ইউকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেশ যেগুলা, সেইগুলার থেকে মানে ওই সকল দেশের মানুষের ইমিউন সিস্টেমের থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে মানুষগুলা, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, হ্যাঁ, আফ্রিকা, এদের ইমিউন সিস্টেম ভালো। কেন? কারণ তারা ছোটোবেলা থেকে এত বেশি জীবাণুর প্রতি এক্সপোজ হয় যে তাদের ইমিউন সিস্টেম অনেক বেশি পারদর্শী। যেই মানুষ যত বেশি লাত্তি উষ্টা খায় সে তত বেশি এক্সপিরিয়েন্স গেইন করে ওই রকম। তো ইমিউন সিস্টেম বেশি পারদর্শী কাদের থেকে? ওই ইউকে ইউএসের মানুষের থেকে। এটাই হচ্ছে হাইজিন হাইপোথেসিস, কারণ এরা বেশি বেশি ইনফেক্টিভ অর্গানিজম অথবা ডাস্ট পার্টিকেল এগুলোর প্রতি এক্সপোজ হচ্ছে। তাহলে এখান থেকে আমার মনে রাখতে হবে কোনটা, দেখে মাস্ট নো তো আগে বলে আসছি। ওকে, অ্যালার্জির ক্লিনিক্যাল ফিচার কী কী হতে পারে এগুলো রিডিং দিব, কারণ এগুলো মনে থাকার কথা। অ্যাজমা হবে, অ্যালার্জি কনজাংটিভাইটিস মানে চোখ লাল হয়ে যাবে। সাপোজ আমি কোনো ফ্রেন্ডকে আইসক্রিম খাওয়াইতে নিয়ে গেছি, সে বলছে আমার অ্যালার্জি, তারপরে আমি খাওয়াইতেছি, তার চোখ লাল হয়ে যাবে, শ্বাসকষ্ট শুরু হবে, মুখ টুক ফুইলা যাবে, হাত পা চুলকানি করবে, বিপি ফল করবে, এরকম অ্যানাফাইলেক্সিস হবে। আচ্ছা, এই যে অ্যালার্জিক রিয়াকশন যে কোনো খাবার, তারপরে যে কোনো ইনসেক্ট, ভেনম, এগুলোর প্রতি হতে পারে। তবে খাবারের মধ্যে মোস্ট কমন, এটা মাস্ট টু নো, মোস্ট কমন যেই খাবারের বিরুদ্ধে হয় সেটা হচ্ছে পিনাট, বাদাম না, এটা বাংলা। আচ্ছা, পিনাট খেলে এইটা বেশি হইতে পারে। তাহলে ইনসেক্ট ভেনম অ্যালার্জি হইতে পারে অনেকগুলা যদি কামড় দেয়, সেই ক্ষেত্রে আইজিই মেডিয়েটেড হচ্ছে সে। আর কয়েকটা যদি কামড় দেয় তাহলে লোকালি, সাপোজ আমাকে একটা মশা কামড় দিচ্ছে, অনেকের আছে মশা কামড় দিলে ওই জায়গাটা ফুলে যায়। হ্যাঁ, এটা হচ্ছে নন আইজিই মেডিয়েটেড রিয়াকশন, আইজিই মেডিয়েটেড না, কারণ ওই স্টিং ওইখানে ঢুকছে, ওইটা রেসপন্স দিতেছে। এটা সাধারণত 7 দিনের ভিতরে ভালো হয়ে যায়, ট্রিটমেন্টের দরকার হয় না। পিনাট, এটা হচ্ছে মোস্ট কমন ফুড অ্যালার্জি, এটা হচ্ছে মাস্ট নো। বক্সটা নাইস টু নো। ইনভেস্টিগেশন কী করব? স্কিন প্রিক টেস্ট করব। যে বলতেছে আমার অ্যালার্জি হয়তো বা আছে, খাবার খাইলে কষ্ট হয়, মানে শ্বাসকষ্ট টাসকষ্ট এগুলা ক্লিনিক্যাল ফিচার আসে, তো তারে আমি দেখব স্কিন প্রিক টেস্ট করে। স্কিন প্রিক টেস্ট করে কী করব? সাপোজ এটা একটা মানুষের পিঠ, হ্যাঁ, এটা ব্যাক সাইড, এটা পিঠের মধ্যে আমরা নানান পিক করব, হাতেও করতে পারি, এরকম সুই টুই দিয়ে প্রিক করব। প্রিক করার সময় ওই যে যেটাতে পিক করতেছি তার মাথায় আমি স্পেসিফিক কিছু খাবারের লাগাইয়া দেব,
বিভিন্ন ধরনের খাবার, দেখবো কোনটার প্রতি রিয়াকশন দিতেছে। এটা আমরা ছবি দেখবো, দেখি। আচ্ছা, স্কিন প্রিক টেস্ট। আচ্ছা, এরকম এই যে নানান দিছে খাবারের সুই দিয়ে পিক করছে, পিক করার পরে যেখানে যেখানে লাল লাল হয়েছে বেশি বেশি, ওই খাবারের প্রতি সে অ্যালার্জিক। এটা হচ্ছে স্কিন প্রিক টেস্ট। তাহলে স্কিন প্রিক টেস্ট আমি যদি করতে চাই একটা পেশেন্টের, বাংলাদেশেও হয় মহাখালীতে সম্ভবত, একটা পেশেন্টের স্কিন প্রিক টেস্ট করার আগে তাকে অবশ্যই অ্যান্টিহিস্টামিন ড্রাগ 3 দিন আগে থেকে অফ করতে হবে। আজকে টেস্ট করতে চাই, তাহলে আরও 3 দিন আগে থেকে অ্যান্টিহিস্টামিন কোনোটাই খাওয়াতে পারবে না সে। এছাড়াও এমিট্রিপটালিনও খাইতে পারবে না, রিসপেরিডিনও খাইতে পারবে না, কারণ এই সকল ড্রাগ স্কিন প্রিক টেস্টের রেজাল্টকে হ্যাম্পার করে। এরপরে কী করতে পারি, স্পেসিফিক আইজিই টেস্ট করতে পারি, সেটাকে আগে রাস্ট নামে পরিচিত ছিল। দেন সুপারভাইজ এক্সপোজার টু অ্যালার্জেন করতে পারি। যেমন সে বলতেছে বেগুন খাইলে তার অ্যালার্জি হয়, তখন অ্যালার্জিক যত ওষুধ, যেমন সব থেকে খারাপ অবস্থার কী হতে পারে, অ্যাড্রেনালিন হতে পারে, তাই না? মানে সব থেকে খারাপ অবস্থা হতে পারে, যার জন্য ট্রিটমেন্ট হচ্ছে অ্যাড্রেনালিন। তো আমি অ্যাড্রেনালিন সব হাতে রাখলাম এবং পেশেন্টকে বেগুন খাওয়াইলাম। বেগুন খাওয়ানোর পরে দেখলাম যে তার ক্লিনিক্যাল ফিচার আসতেছে নাকি অ্যালার্জিক। এটা হচ্ছে সুপারভাইজ এক্সপোজার টু অ্যালার্জেন বা অ্যালার্জেন চ্যালেঞ্জ। এরপর হচ্ছে মাস্ট সেল ট্রিপ টেস্ট। এটা হচ্ছে মাস্ট টু নো। সিরাম মাস্ট সেলের ট্রিপ টেস্ট, এইটা ডিটেকশন করার মাধ্যমে আমরা অ্যানাফাইলেকটিক ইভেন্ট ডায়াগনোসিস করতে পারি। তাহলে একটা টেস্ট যদি বলে যে এটা তোমাকে বেনিফিশিয়াল ইফেক্ট দেবে বা অ্যালার্জি আছে কি না সেটা জানতে পারবা, মাস্ট সেল ট্রিপ টেস্ট। এছাড়াও ইমিউনোগ্লোবুলিন এর লেভেল বাড়বে, আমরা জানি অ্যালার্জিক রিয়াকশনে ইমিউনোগ্লোবুলিন বাড়ে। আর কোন কোন কন্ডিশনে বাড়ে, হেলমিনথিক অথবা প্যারাসাইটিক কোনো ইনফেকশন হইলে, প্যারাসাইটিক, হেলমিনথিক, দেন লিম্ফোমাতে বাড়তে পারে, কিছু ড্রাগ রিয়াকশনে বাড়তে পারে। তারপরে ইউসিনোফিলিক গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, ইউসিনোফিলিক গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস বা শার্জি-স্ট্রস সিনড্রোম, এগুলোতে বাড়তে পারে। তাহলে এগুলো হচ্ছে মাস্ট টু নো। এরপরে হচ্ছে ইউসিনোফিলিয়া। আমরা জানি ইউসিনোফিল হচ্ছে একটা ডব্লিউবিসি, সেটা যদি নর্মাল লেভেলের থেকে 20% বেশি হয় তখন চিন্তা করবে পেশেন্টের ইউসিনোফিলিয়া আছে। অ্যান্ড ওইটাও সেম, ওই আইজিইর মতন। কোন কোন কন্ডিশনে বাড়ে, ইউসিনোফিলিক গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, প্যারাসাইটিক ইনফেকশন, এত বাড়তে পারে। আচ্ছা, ট্রিটমেন্ট কী দেবো? ট্রিটমেন্ট হচ্ছে বেগুন খাইলে তার চুলকানি হয়, তাহলে বেগুন সে খাবে না, অ্যাভয়েডেন্স। 2 নম্বর হচ্ছে অ্যান্টিহিস্টামিন দিব। মানে অ্যান্টিহিস্টামিন কোনটা দিব? অ্যান্টিহিস্টামিন 2 ধরনের আছে, একটা হচ্ছে নন সিডেটিভ যেটা ঘুম পাড়াবে না, আর একটা হচ্ছে সিডেটিভ। সিডেটিভগুলো কি আমরা জানি, সিডেশন করবে মানে ঘুম, বেশি বেশি ঘুম পাবে এটা খাইলে। যেমন সব থেকে কম দামি যেটা অ্যান্টিহিস্টামিন, হিস্টাসিন একটা সিডেটিভ অ্যান্টিহিস্টামিন। তো এটা খাইলে এই জন্য পেশেন্টের ঘুম পাবে। তো কারোর যদি ঘুমে সমস্যা থাকে প্লাস তার অ্যালার্জি থাকে, তাকে আমরা এটা প্রেফার করব। আর বাকিগুলা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে নন সিডেটিভ। এছাড়া কি দিতে পারি, গ্লুকোকর্টিকয়েড। কারণ গ্লুকোকর্টিকয়েড কী করবে, ইমিউন সিস্টেমকে সাপ্রেস করবে। ইমিউন সিস্টেম যখন সাপ্রেস হবে, আমরা তো বলছিলাম এটা একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, ইমিউন সিস্টেম বেশি বেশি রিয়াকশন করতেছে এই জন্য, তো সেই ইমিউন সিস্টেমকেই ইনহিবিট করতেছে, এই জন্য হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা আসবে না। এরপরে যে মাস্ট সেল আছে, মেন কালপিট তো মাস্ট সেল, তার মাঝে যে হিস্টামিন ছিল সেটা যদি রিলিজ না করতো তাহলে তো কিছুই হতো না। তো হিস্টামিন যাতে রিলিজ করতে না পারে সেই জন্য আমরা কী করতে পারি, মাস্ট সেলের যে মেমব্রেন আছে তাকে স্টেবিলাইজ করে দিলাম। মাস্ট সেলকে স্টেবিলাইজ করবো কিসের মাধ্যমে, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট।
এরপরে গেছে ওমালিজুমাব C5 ও ইমিউনোগ্লোবুলিন ইর বিরুদ্ধে। এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ইর বিরুদ্ধে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি। এই লাইনটা হচ্ছে মাস্ট টু নো। এটা কাদের দিব? যাদের সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন তাদের ক্ষেত্রে দিব। এবং এটা দেওয়ার আগে অবশ্যই তার শরীরে কী পরিমাণ ইমিউনোগ্লোবুলিন ই আছে এবং বডি ওয়েট কেমন সেটা জানতে হবে। এই লাইনটা একটু জেনে রাখলে ভালো ক্লিনিক্যালের জন্য। আর মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট কোনটা? IM, ইন্ট্রামাসকুলার, কিন্তু ইন্ট্রামাসকুলার অ্যাড্রেনালিন। ইন্ট্রামাসকুলার অ্যাড্রেনালিন দিলে লাভ কী হয়? আমরা তো বলতেছিলাম অ্যাজমা পেশেন্টের অ্যাড্রেনালিন দিই, লাভ কী? তো অ্যাজমা পেশেন্টের মেন সমস্যাটা কী হচ্ছিল? অ্যাজমা পেশেন্টের মেন সমস্যা হচ্ছিল তার ভেজোডাইলেশন। ভেজোডাইলেশনের জন্য ফ্লুইড লিকেজ, ঠিক আছে? দেন ব্রঙ্কাসের ক্ষেত্রে ব্রঙ্কো কনস্ট্রিকশন হতেছিল, কারণ এখানে মিউকোজাল সিক্রেশন বেশি বেশি হচ্ছিল। এখন যদি আমি অ্যাড্রেনালিন দিই, অ্যাড্রেনালিন কী করে? ভেজো কনস্ট্রিকশন। তো আশা করি বোঝা গেছে কাহিনি কী হবে। ভেজো কনস্ট্রিকশন ভেসেলটারে কনস্ট্রিক্ট করে দিল, তখন এইখানে ব্লাড কম লিক হবে, কারণ ব্লাড আসতেছেই কম। আবার ব্রঙ্কো কনস্ট্রিকশনের ক্ষেত্রে কাহিনি কী হইতেছে? ব্রঙ্কো কনস্ট্রিকশনের এখানে মিউকোজাল সিক্রেশন বেশি বেশি হচ্ছিল। বাট যখন আমি অ্যাড্রেনালিন দিব, তখন মিউকোজার আশেপাশে যে ব্লাড ভেসেল, ওইখানে ব্লাড কম যাবে। ব্লাড যখন কম যাবে, তখন এখানে ইডিমা কম হবে এবং মিউকোজাল সিক্রেশনও কমে যাবে। আবার বিপি কী করবে? বিপি তো ফল হইতেছিল, বিপি এখন রাইজ করবে অ্যাড্রেনালিন দিলে। ওকে, তাহলে এখান থেকে মাস্ট টু নো হচ্ছে অ্যাড্রেনালিনটা ওমালিজুমাবের প্রথম লাইন, আর এইটা জেনে রাখবো। এরপরে এইটুকু মাস্ট টু নো, সিরাম ইমিউনোগ্লোবুলিন ই। দেন মাস্ট-সেল ট্রিপটেস, এটাও মাস্ট টু নো। আর এটা নাইস টু নো যে স্কিন প্রিক করার আগে অ্যান্টিহিস্টামিন আর এমিট্রিপ্টাইলিন এগুলো অফ রাখবো। ওকে, মনে হয় ক্রায়োগ্লোবিনিমিয়া বাদ পড়ছে না? আচ্ছা, ইসকে আসতেছি আমরা। ওকে, ক্রায়োগ্লোবিনিমিয়া আমরা বলছিলাম ক্রায়োগ্লোবিন মানে কি? অ্যান্টিবডির বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তো এটার 3টে টাইপ আছে, এখান থেকেও কোশ্চেন আসে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1-এ কী হচ্ছে? ইমিউনোগ্লোবুলিন এম প্রোডাকশন হচ্ছে, প্যারাপ্রোটিন মনোক্লোনাল এটা। টাইপ 1-এ আর কি হচ্ছে? এখানে লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ, স্পেশালি ওয়েলডারস্ট্রোম ম্যাক্রোগ্লাইমোগ্লোবিনিয়া হবে। পেশেন্টের সমস্যাটা কি? হাইপার ভিসকোসিটি, হ্যাঁ, অ্যান্ড রেনল্ডস ফেনোমেনন থাকবে। ওকে, তাহলে ব্লাড ভেসেলের ভিতরে যে ফ্লু চলতেছিল, এই ফ্লুয়ের ঘনত্ব বেড়ে যাবে বা পার্টটা বেশি ভিসকাস হবে, হাইপার ভিসকোসিটি হবে। তখন এর যদি আমি একটা ক্যাপিলারি চিন্তা করি, এই ব্লাড ভেসেলের এখানে এসে ব্লাডগুলো সহজেই জমবে। জমার ফলে এই আঙ্গুলের যে ভেসেল, সাপোজ, হ্যাঁ, আঙ্গুলের ভেসেলগুলো ব্লাড ভালোভাবে পাবে না। যখন পাবে না, তখন আঙ্গুলে হবে সায়ানোসিস। সায়ানোসিস যখন সায়ানোসিস হইতেছে হাতে এবং পায়ে, তাদেরকে আমরা বলতেছি একরাল পার্ট, হাত পা, এই জন্য বলি সায়ানোসিস। এরপরে চোখের যে ভেসেল সেইখানে অক্লুড করবে, রেটিনাল ভেল অক্লুশন হবে। আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস থ্রোম্বোসিস হবে সেমভাবে। তারপরে রেনল্ডস ফেনোমেনন হবে। রেনল্ডস ফেনোমেনন কি? হাতের এইরকমই, হাতে বা পায়ের যে ভেসেলগুলা সেগুলোকে কনস্ট্রিক্ট করে দিতেছে, অথবা এইখানে হাইপার ভিসকোসিটির জন্য ব্লাড যাইতে পারতেছে না। তখন হাত ইনিশিয়াল স্টেজে কী হইতেছে? পেল, পরে কী হবে? আবার রেড হয়ে যাবে। যখন সার্কুলেশন আবার ফিরা পাবে, তখন আবার রেড হবে। এটা হচ্ছে রেনল্ডস ফেনোমেনন। তাহলে এখানে মেন সমস্যাটা কী হচ্ছিল? হাইপার ভিসকোসিটি। আর প্রোটিন ইলেকট্রোফোরেসিস যদি করি, এখানে মনোক্লোনাল ইমিউনোগ্লোবুলিন এম প্যারাপ্রোটিন পাবো, কারণ এটাই প্রোডাকশন হইতেছিল। টাইপ 1-এর ক্ষেত্রে
মেন প্রোটিন কোনটা প্রোডাকশন হতেছিল? ইমিউনোগ্লোবুলিন এম। আমরা বলছিলাম অ্যান্টিবডির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। এখানে কোন অ্যান্টিবডি তৈরি হইতেছে? ইমিউনোগ্লোবুলিন এমটা। তাহলে আমি যদি সিরাম টেস্ট করি তাহলে এখানে ইমিউনোগ্লোবুলিন এম প্যারাপ্রোটিন পাবো, স্বাভাবিক। রিমাটয়েড ফ্যাক্টর এখানে নেগেটিভ থাকবে, মানে পাবো না রিমাটয়েড ফ্যাক্টর। কমপ্লিমেন্ট প্রোটিন নর্মাল থাকবে, ভিসকোসিটি বাড়বে। এই ভিসকোসিটি বাড়ার জন্য হাইপার ভিসকোসিটি হচ্ছে যেটা রেনল্ডস ফেনোমেনন, এক্রোসায়ানোসিস এগুলো করবে। তাহলে এইখান থেকে এই 4টা পয়েন্ট সবটির ক্ষেত্রেই মাস্ট টু নো। আর সিমটমগুলা মাস্ট টু নো, এটাও মাস্ট টু নো। অ্যাকচুয়ালি বক্সের সবগুলাই একটু পরে রাখা ভালো। তারপর টাইপ 2-র ক্ষেত্রে কী হইতেছিল? টাইপ 2-র ক্ষেত্রেও ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হইতেছিল মনোকোনাল, কিন্তু এখানে হবে ইমিউন কমপ্লেক্স। আগেরটাই কিন্তু ইমিউন কমপ্লেক্স ছিল না, এখানে ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়েছে। আর এখানে কোন কোন ডিজিজ অ্যাসোসিয়েশন থাকে? যাদের হ্যাপাটাইটিস সি থাকে, লিম্বোপ্রলিফারেটিভ ডিজিজ, তাহলে হ্যাপাটাইটিস সিটা মনে রাখবো। যাদের হ্যাপাটাইটিস সি থাকে তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি। এনে কী পাবো? স্মল ভেসেল ভাস্কুলাইসিস, ছোটো ছোটো ভেসেলের ইনফ্লামেশন। ছোটো ছোটো ভেসেলের ইনফ্লামেশন যখন হবে তখন আমরা পারপুরিক র্যাশ পাবো, আর্থালজিয়া, নিউরোপ্যাথি, আলসারেশন, হেপাটিসপ্লেনোমেগালি, গ্লোমেরুলোনেফ্রাইটিস, রেনল্ডস ফেনোমেনন, এগুলো মনে রাখবো আর কি। আর প্রোটিন বা সিরাম যদি দেখি, ইমিউনোগ্লোবুলিন এম প্যারাপ্রোটিন পাবো। এইখানে আবার রিমাটয়েড ফ্যাক্টর পজিটিভ, বাট C4 এর লেভেল কম। আর ভিসকোসিটি নর্মাল, ভিসকোসিটি হচ্ছে নর্মাল। পরেরটা যদি দেখি টাইপ 3, টাইপ 3 আর টাইপ 2 সবই সেম, শুধু ব্যতিক্রম হচ্ছে এইটা। এখানে কোনো মনোকোনাল প্যারাপ্রোটিন পাবো না। কেন পাবো না? কারণ এখানে তৈরি হইতেছিল পলিকোনাল ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন জিন। তাহলে এখানে মনোকোনাল পাবো না, পলিক্লোনাল তৈরি হইতেছিল। আর এখানেও পেশেন্টের অ্যাসোসিয়েটেডলি হ্যাপাটাইটিস সি থাকবে, রিমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস থাকতে পারে। আর স্মল ভেসেল ভাস্কুলাইটিসের মধ্যে ওই আগেরটার মতোই সব থাকবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, রেনল্ডস ফেনোমেনন, হেপাটিসপ্লেনোমেগালি সব। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই লাস্টের 4টা পয়েন্ট, যেটাতে আমরা একটা আরেকটার থেকে পার্থক্য করতে পারি। আর যে বলছি স্মল ভেসেল ভাস্কুলাইটিস টাইপ 2-তেও থাকে, টাইপ 3-তেও থাকে, আর হাইপার ভিসকোসিটি থাকে টাইপ 1-এ। তাহলে এই হাইপার ভিসকোসিটিটা পড়তে হবে। ওকে, এখন আমরা আলোচনা করব এনজিওইডিমা নিয়ে। এনজিওইডিমা আমরা বলছিলাম ঠোঁট, গলা এগুলো ফুলে যাবে। আর এপিসোডিক লোকালাইজড নন পিটিং সুইলিং অফ সাবমিকোজা অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। এই এনজিওইডিমাটা কেন হইতে পারে? অ্যালার্জিক অথবা নন অ্যালার্জিক রেসপন্সের জন্য, মাস্ট সেল ডিগ্রানুলেশন হইতেছে তাই। এছাড়াও ইনহেরিটেডলি হইতে পারে, যেটাকে আমরা হেরিডিটারি এনজিওইডিমা বলি, যেখানে C1-এর ডেফিসিয়েন্সি থাকে। মানে C1-এর ডেফিসিয়েন্সি যদি থাকে, C1-এর কাজ কি? C1 which lead to increase local release of bradykinin। তাহলে যখন C1 ডেফিসিয়েন্সি থাকবে তখন ব্র্যাডিকাইনিন বেড়ে যাবে। আরেকটা হচ্ছে ড্রাগ মিডিয়েটেড এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। সে কি করতেছে? ব্র্যাডিকাইনিন ভাঙতে দিচ্ছে না, ব্র্যাডিকাইনিনকে আর কি ভাঙতে দেয় না। তাহলে ব্র্যাডিকাইনিনের কথা এখানে কেন এত আসতেছে? ব্র্যাডিকাইনিন সে সাধারণত লোকাল টিস্যু সোয়েলিং করে। এখন যদি কোনো কারণে যে ব্র্যাডিকাইনিনটা তৈরি হয়েছে সে ভাঙতে পারতেছে না, তাহলে সে বেশি সময় ধরে কাজ করবে, অথবা
সে বেশি বেশি প্রোডাকশন হচ্ছে, ইনক্রিজ প্রোডাকশন, তখনও এই লোকাল টিস্যু সুয়েলিং বেশি বেশি হবে। তাহলে এই যে প্রোডাকশন বেশি হচ্ছে এটা কোন কন্ডিশনে হয়? এটা হয় হেরিডিটারি এনজিওইডিমাতে। আর প্রোডাকশন নর্মাল লেভেলই আছে, বাট যা প্রডিউস হয়েছে সেটাকে কাজ শেষেও আমি ভাঙতে পারতেছি না, তখন সে বেশি সময় কাজ করবে। এটা কখন হয়? যখন আমি একটা পেশেন্টকে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ড্রাগ দেবো, যেটা একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। তাহলে যে সকল পেশেন্টের আমি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ড্রাগ দিই তাদের একটা সাইড ইফেক্ট হিসেবে কী পাই? এনজিওইডিমা। আর কী কী সাইড ইফেক্ট পেতে পারি? হাইপারক্যালেমিয়া। আর কি পাইতে পারি? জিএফআর ড্রপ করবে, ক্রিয়েটিনিন বাড়বে। ওকে, আর কি করতে পারে? কাফ আর ফাস্ট ডোজ হাইপোটেনশন, মানে প্রথমবার যখন দিব তখন সে হাইপোটেনশন করবে। দেন হাইপারক্যালেমিয়া করতে পারে, এনজিওইডিমা করতে পারে, জিএফআর কমাবে, ক্রিয়েটিনিন বাড়াবে। এটা হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরের সাইড এফেক্ট। ওকে, তাহলে এনজিওইডিমা মানে কি? ঠোঁট, গলা এগুলো ফুলে যেতেছে, ল্যারিংস, টাং। তাহলে এখানে কিন্তু ল্যারিংস, টাং এগুলো ফুলার জন্য পেশেন্টের শ্বাসনালী দিয়ে তো বাতাস তখন ঢুকতে পারবে না বেশি, এই জন্য পেশেন্টের লাইফ থ্রেটেনিং রেসপিরেটরি সিমটম ডেভেলপ করবে। কারণ ল্যারিংসও সুয়েলিং হইতেছে, টাংও সুয়েলিং হইতেছে, ফ্যারিং সুয়েলিং হইতেছে, তার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হচ্ছে এই সুয়েলিংয়ের জন্য, স্বাভাবিক। এটা একটা লুমেন, যার পাশে যদি সুয়েলিং হয় তখন লুমেনটা অবস্ট্রাক্টেড হবে বা ন্যারো হয়ে যাবে, তখন বাতাস কম ঢুকবে। তারপরে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকবে, ডিস্টেনশন থাকবে, পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকবে অ্যালার্জিক অথবা ড্রাগের প্রতি কোনো অ্যালার্জি আছে। যদি আমি পেশেন্টের C4 লেভেলটা কম পাই তাহলে C1 লেভেলও দেখব, কারণ দেখা যায় যে এই পেশেন্টের C4 লেভেলটা কম তাদের C1 লেভেলটাও কম হয়। ম্যানেজ করবো কীভাবে? যেহেতু এটা একটা অ্যালার্জিক কন্ডিশন, তো অ্যান্টিহিস্টামিন দিব আর স্টেরয়েড দেব। আর যদি কোনো ড্রাগ খাওয়ার ফলে এটা হয় তাহলে ওই ড্রাগটা আর খাবে না, উইথড্র করে দেবো ইমিডিয়েটলি। ওকে, এইখান থেকে মাস্ট টু নো ছিল পয়েন্ট, এগুলো সবই আছে, পরে আমরা আলোচনা করি। তাহলে প্রথমে যেটা বলছে হেরিডিটারি এনজিওইডিমা। হেরিডিটারি এনজিওইডিমাতে আমরা কি বলছিলাম? C1 যেই কমপ্লিমেন্ট প্রোটিন সেটা ডেফিসিয়েন্ট। C1 কমপ্লিমেন্ট প্রোটিন যখন ডেফিসিয়েন্ট তখন ব্র্যাডিকাইনিন বেশি বেশি প্রোডাকশন হচ্ছে, বেশি বেশি রিলিজ হচ্ছে, যার জন্য এনজিওইডিমা হচ্ছে। আর C1টা কোথায় দরকার হয়? ক্লাসিক্যাল পাথওয়ের জন্য দরকার হয়। C1টা নর্মালি ইনহিবিট করে ব্র্যাডিকাইনিনকে, কিন্তু এখন তো সে ইনহিবিট করতে পারতেছে না, এই জন্য সে বেশি সময় ধরে কাজ করতেছে। তাহলে C1 নর্মালি প্রোডাকশন বাড়ায় না আর কি, এটা ইনহিবিশন, ব্র্যাডিকাইনিন ইনহিবিশন করে। সরি, তারপরে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পেশেন্টের কী হবে? হয়তো আগের বলা ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন, লাইফ থ্রেটেনিং এনজিওইডিমা, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা 48 ঘন্টার ভিতরে একাই ভালো হয়ে যায়। এটা মনে হয় MCQ আসছিল এবার FCPS, এই লাইনটা মাস্ট না। আর 80% ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে। ইনভেস্টিগেশন কী করবো? C4 লেভেল দেখবো, যদি C4 লেভেল লো পাই তাহলে C1 লেভেল দেখবো। C1 ইনহিবিটর লেভেল যদি কম থাকে তাহলে ডায়াগনোসিস কনফার্মড, এটা হচ্ছে মাস্ট টু নো। তাহলে হেরিডিটারি এনজিওইডিমাতে কী হচ্ছে? C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি হচ্ছে, যার জন্য ব্র্যাডিকাইনিন ইনহিবিট হইতে পারতেছে না, ব্র্যাডিকাইনিন বেশি সময় ধরে কাজ করতেছে, সোয়েলিং করতেছে, যেটা 48 ঘন্টার ভিতরে রিজলভ হওয়া উচিত। আর ট্রিটমেন্ট হিসেবে আমরা কী দিতে পারি? মনে রাখতে হবে, যদি আমি পাই তাহলে
ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে, যেহেতু C1 ইনহিবিটর কম তাই এই জিনিসটা হচ্ছে, তো এই পেশেন্টকে আমি ট্রিটমেন্ট হিসেবে দেবো C1 ইনহিবিটর। এটা হচ্ছে ফার্স্ট লাইন। এরপরে দিতে পারি ব্র্যাডিকাইনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেমন ইকাটিবান্ড অথবা ড্যানাজল, যেটা হচ্ছে একটি স্টেরয়েড। ওকে, তাহলে এখানে বলছে যে টাইপস অফ এনজিওইডিমা কী কী হইতে পারে। আমরা যেহেতু একটু আগে আলোচনা করলাম হেরিডিটারি এনজিওইডিমা, তাহলে হেরিডিটারি এনজিওইডিমাই দেখে কী বলছে, C1 ইনহিবিটরটা ডেফিসিয়েন্সি, এই জন্য লোকাল ব্র্যাডিকাইনিন লেভেলটা ইনক্রিজ হয়। এখানে কি মিডিয়েটর কি ব্র্যাডিকাইনিন, এইখানে কোনো আর্টিকারিয়া থাকে না, মানে লোকাল টিস্যু সুয়েলিং এগুলো থাকতেছে না, প্লাস অ্যানাফাইলেক্সিসও থাকে না। ইনভেস্টিগেশন করলে C4 কম পাবো, C1 কম পাবো। ট্রিটমেন্ট কী দিব, এখানে অ্যান্টিহিস্টামিন আনরেসপন্সিভ, এটা মাস্ট নো, এখানে অ্যান্টিহিস্টামিন দিয়ে লাভ নাই। তারপরে অ্যানাবলিক স্টেরয়েড দিতে পারি, C1 ইনহিবিটর দেবো, তাহলে এখানে মেন ট্রিটমেন্ট হচ্ছে C1 ইনহিবিটর। তারপরে অ্যানাবলিক স্টেরয়েড দিতে পারি। এরপরে বলছে কি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অ্যাসোসিয়েটেড এনজিওইডিমা, একটা পেশেন্টের হাইপার টেনশন নিয়ে আসছিল, তারে আমি ড্রাগ দিছি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এর জন্য তার ব্র্যাডিকাইনিনটা ব্রেকডাউন হচ্ছে না, তো ব্র্যাডিকাইনিন লেভেল তখন বাড়বে। এটাও আগেরটার মতন, এখানে আর্টিকারিয়া পাবো না, অ্যানাফাইলেক্সিস পাবো না, ইনভেস্টিগেশনে কোনো ফাইন্ডিং পাবো না, জাস্ট হিস্ট্রি পাবো ড্রাগের, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ড্রাগ খাইতেছে। এইখানে তারে আমি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরটাকে স্টপ করা। এরপরে যদি আলোচনা করি অ্যালার্জিক রিয়াকশন টু স্পেসিফিক ট্রিগার, এটাও এনজিওইডিমা করতে পারে। এখানে সাধারণত আইজি মেডিয়েটেড ওই যে অ্যালার্জিক টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি যেটা ছিল, টাইপ 1 আইজি মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন, এখানে কী হইতেছে হিস্টামিন রিলিজ হইতেছে, আগেরগুলাই ছিল ব্র্যাডিকাইনিন, এখানে হিস্টামিন। এখানে আমি আর্টিকারিয়া পাবো, দেন পেশেন্টের অ্যানাফাইলেক্সিস হইতে পারে, হিস্ট্রি থাকবে ফুড এনিমাল অথবা ইনসেক্ট বাইটের, অ্যান্ড স্কিন প্রিক টেস্ট অথবা মাস্ট সেল টিপ ট্রেস, এগুলাই করবো ইনভেস্টিগেশন। ট্রিটমেন্ট দিব অ্যান্টিহিস্টামিন। আরেকটা কন্ডিশন আছে যেটা হচ্ছে ইডিওপ্যাথিক এনজিওইডিমা, মানে কেন এনজিওইডিমা হচ্ছে সেটা আমরা জানি না। এখানে সাধারণত নন আইজি মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়, এইখানেও সাবস্টেন্স থাকে হিস্টামিন, এখানেও আর্টিকারিয়া পাই। পেশেন্টের দেখা যাবে হিস্ট্রি যদি নেই তাহলে দেখা যাবে পেশেন্টের হাইপোথাইরয়েডের হিস্ট্রি আছে, এই জন্য এই পেশেন্টের হাইপোথাইরয়েড এক্সক্লুড করতে হবে, মাস্ট, এটা হচ্ছে মাস্ট হাইপোথাইরয়েড এক্সক্লুড করতে হবে। এখানে ট্রিটমেন্ট দেবো অ্যান্টিহিস্টামিন, এবং কোন কোন সাবস্টেন্স অ্যাভয়েড করবো, এনএসআইড ওপিওয়েড এগুলো দেওয়া যাবে না। তাহলে এই পুরাটাই মাস্ট না, ইজি আছে। হেরিডিটারি আর এটা তো মোটামুটি সেম, এইটা আর এটা মোটামুটি সেম, একটু একটু পার্থক্য। ওকে, এটা হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড ইমিউন সিস্টেম। দেখা গেছে যে প্রেগনেন্সিতে অটোইমিউন ডিজিজ যেগুলো আছে সেগুলো সবগুলাই হচ্ছে ডিক্রিজ হয়, মানে কম ইফেক্টিভ, এক্সেপ্ট এসএলই। সব অটোইমিউন ডিজিজ প্রেগনেন্সিতে কমে, কিন্তু এসএলই কমে না। মানে একটা পেশেন্টের, একটা মহিলা আমার কাছে আসছে, তার আগেও 2-3 বার অ্যাবর্শন হয়েছে, রিকারেন্ট অ্যাবর্শন। তাকে আমি চিন্তা করবো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে নাকি। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম কি, এটা হেমাটোলজিতে আলোচনা করব। এখন হচ্ছে ট্রান্সপ্লান্ট রিজেকশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মাস্ট নো। এটার যদি আমি ভাগ করি 4টা ভাগে ভাগ করতে পারি। হাইপার একিউট রিজেকশন, একিউট, টেন্ডারনেস, একিউট, তারপরে হচ্ছে একিউটের মধ্যে 2টা ভাগ, একটা হচ্ছে একিউট সেলুলার, আরেকটা হচ্ছে একিউট ভাস্কুলার, আরেকটা হচ্ছে ক্রনিক। ঠিক আছে, তাহলে হাইপার একিউট কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার ভিতরে হয়। এটার কাহিনী কি, মানে প্যাথোজেনেসিস কি, নেক্রোসিস অথবা থ্রম্বোসিস হয়, তাই এখানে হচ্ছে এটা এবার এফসিপিএস আসছিল। এখানে মেকানিজম কি, আগে থেকে যে অ্যান্টিবডি ফর্ম হওয়া ছিল সেইগুলো জাস্ট রিলিজ হয়েছে, এটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন।
একিউট সেলুলারের ক্ষেত্রে কী হইতেছে 5 থেকে 30 দিনের ভিতরে হবে। এখানে সেলুলার ইনফিল্ট্রেশন হইতেছে কোন সেল? CD4 অথবা CD8 পজিটিভ টি সেল। এটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, যেহেতু টি সেল টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি দেয়। একিউট ভাস্কুলার, এটা 5 থেকে 30 মিনিট 30 দিন। এটা কেন হয়? ভাস্কুলাইটিসের জন্য। আর এখানে কাহিনী কী হচ্ছে? অ্যান্টিবডি এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। ক্রনিকটা 30 দিন পরে হয়। কাহিনী কী থাকে? ফাইব্রোসিস এবং স্ক্যারিং। ইমিউনও হইতে পারে, নন ইমিউন মিডিয়েটেড হইতে পারে। তাহলে এই বক্সটা এক্সামের আগে রাইতে পড়তে হবে, বলা যাবে না। প্রত্যেকটা ট্রিটমেন্ট বাদে বাকি সব কিছুই। তাহলে এখন আমরা দেখি হাইপার অ্যাকিউট রিজেকশনে কী হচ্ছে। ধরি একটা মেয়ে সে অসুস্থ, তার অর্গান ট্রান্সপ্লান্ট লাগবে। হ্যাঁ, এখন এই মেয়েকে তার চাচা রক্ত দিবে, মানে অর্গান দিবে, সাপোজ কিডনি দিবে। কিন্তু কাহিনী হইতেছে এই চাচা আগেও একবার এই মেয়েকে রক্ত দিছে, ব্লাড ট্রান্সফিউশন দিছে। এখন ব্লাড ট্রান্সফিউশন যখন দিছে তখন এই চাচার ব্লাড সেলের বিরুদ্ধে এই মেয়ের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে রাখছে। তো এখন সেকেন্ড টাইম যখন চাচা এখন রক্তের বদলে কিডনি দিতেছে, তখন কিডনির ভিতরেও তোমার কিছু ব্লাড থাকতেছে, প্লাস কিডনিরও তো সেল আছে। তো ওইগুলার বিরুদ্ধে ওই যে প্রিফর্মড অ্যান্টিবডি ছিল, প্রথমবার যখন চাচা মেয়েকে ব্লাড দিছে তখন যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল চাচার ব্লাডের বিরুদ্ধে, ওই অ্যান্টিবডি আইসা এখন এই অ্যান্টিবডি ব্লাডকে ধ্বংস করবে। এই জন্য বলে প্রিফর্মড অ্যান্টিবডি রিলিজ হইতেছে। এটা হচ্ছে হাইপার অ্যাকিউট রিজেকশনের কাহিনী। 2 নাম্বার হচ্ছে অ্যাকিউট সেলুলার। এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ গ্রাফট রিজেকশন। এটা হচ্ছে মাস্ট টু নো। তাহলে মোস্ট কমন ফর্ম অফ গ্রাফট রিজেকশন কি? অ্যাকিউট সেলুলার রিজেকশন। এবার হচ্ছে ক্রনিকটা তো অনেকদিন সময় নেওয়া হয়। ইনভেস্টিগেশন কী করবো? একটা পেশেন্টকে যখন আমি ট্রান্সপ্লান্ট করতে যাব, প্রথমে তো ম্যাচ করব ডোনারের সাথে রিসিপিয়েন্টের অর্গান ম্যাচিং হইতেছে কি না, ব্লাড গ্রুপ ম্যাচিং হইতেছে কি না, সেটা ম্যাচ করলাম। 2 নম্বরে কী করব? পোস্ট ট্রান্সপ্লান্ট বায়োপসি। ট্রান্সপ্লান্ট করার পরে CD4 স্টেইনিং হচ্ছে কি না, CD4 কমপ্লিমেন্ট। ট্রান্সপ্লান্টেড যে অর্গান, ওই অর্গানে CD4 ডিপোজিশন যদি হয় তাহলে ঝামেলা আছে। অ্যান্ড ট্রান্সপ্লান্টের কমপ্লিকেশন কি? আমরা আগেও বলছিলাম, একটা ম্যালিগনেন্সি অথবা কোনো কন্ডিশনে যদি আমি ট্রান্সপ্লান্ট করতে চাই তখন আগে পেশেন্টকে ইমিউন সাপ্রেস করি। এই ইমিউন সাপ্রেশনের সময় পেশেন্ট মারা যায় বেশি। কেন? ইনফেকশনের জন্য। তো যাকে ইমিউন সাপ্রেস করছি তাকে লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। এগুলো মাস্ট টু নো, এটা মাস্ট টু নো। এখন অর্গান ডোনেশনের মধ্যে একটা মজার বিষয় বলছে, মানে লাইন টু লাইন পড়ার এই একটা সুবিধা হচ্ছে কিছু মজার লাইন পাওয়া যায়। এইখানে বলছে পৃথিবীতে যত মানুষ প্রত্যেক দিন মারা যায়, হ্যাঁ, যদি যত মানুষ প্রত্যেক দিন মারা যায় এই সবগুলার অর্গান যদি আমি রেখে দিই এবং মানুষকে ট্রান্সপ্লান্ট করি যাদের দরকার, তারপরে ওদের চাহিদা মেটানো যাবে না। মানে এই পরিমাণ ট্রান্সপ্লান্টেশন দরকার মানুষের। ইভেন ইফ অর্গান ওয়ার অবটেন ফ্রম অল ডেড ডোনার দো দেয়ার নাম্বার উড বি ইনসাফিসিয়েন্ট, তারপরেও সে যথোপযুক্ত ছিল না টু মিট কারেন্ট ডিমান্ড। এই পরিমাণ অর্গান ট্রান্সপ্লান্ট লাগে। ওকে, তাহলে এখানে যেহেতু আসছে আমরা মনে রাখবো HLA-B27 এটা থাকে কোথায়? এটা হচ্ছে সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। যেহেতু আসতেছে আমি একবার বলে দিতেছি, পরে গিয়ে মজা লাগবে আর কি।
সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। সেরোনেগেটিভ আর্থ্রাইটিসে HLA-B27 পাবো অ্যাসোসিয়েশন, এগুলো কোশ্চেন আসে। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস কোনগুলা? রেপ দিয়ে মনে রাখবো। আর হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এতে হচ্ছে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এখানে আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। তারপরে হচ্ছে পিতে হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, আর এতে হচ্ছে অ্যান্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। এই সবগুলো কন্ডিশনে HLA-B27 পজিটিভ। HLA-B57 কোন ক্ষেত্রে পজিটিভ সেটা আমাদের দরকার নেই, আমাদের দরকার HLA-B51। HLA-B51 কোন ডিজিজে পজিটিভ? ব্যাচেট, BETCACT, ব্যাচেট ডিজিজ, এগুলো রিমাটোলজিতে পড়বো। দেন HLA-DQ2 এবং DQ8 এগুলো কিন্তু মাস্ট টু নো কোন ডিজিজে পজিটিভ? সিলিয়াক ডিজিজ। DR3 এখানে কি আছে? থিরি, এসিল লিখতে কয়টা ওয়ার্ড লাগে? থিরি। তাহলে HLA-DR3 কার সাথে পাবো? সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, তাহলে 3 for 3। তাহলে HLA-4 যদি চিন্তা করি, HLA-DR4 কোন ডিজিজে থাকবে? রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে B27 সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, B51 হচ্ছে ব্যাচেট ডিজিজ, DQ2 অথবা DQ8 সিলিয়াক ডিজিজ, DR3 সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, DR4 হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। মাস্ট টু নো। সেইখানে একটা শখ বাকি ছিল, এই শখের মধ্যে বলছে বেলাডাসেপ্ট, এটা একটা CD80 অথবা CD86-এর বিরুদ্ধে কাজ করে। নেক্সট হলো ব্যাসিলিক্সিমাব CD25-এর বিরুদ্ধে কাজ করে, মানে ইনহিবিট করে দেয়। এইগুলো থাকে আবার টি সেলে। তো আলটিমেটলি ব্যাসিলিক্সিমাব, বেলাডাসেপ্ট এগুলো টি সেলকে ইনহিবিট করে। তারপরে হচ্ছে অ্যান্টিথাইমিন গ্লোবিউলিন, এটাও টি সেলকে ইনহিবিট করার দরকার নাই। গ্লুকোকর্টিকয়েডের সাইড ইফেক্ট আমরা পড়ছি, ইনফেকশনের রিস্ক বাড়ায়। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে ঘুমের ঘুরেও পড়া উচিত এই দুইটা ড্রাগ। মাস্ট 100টা মাস্ট। প্রথম হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে? ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ইউজড ইন ট্রান্সপ্লান্টেশন। এরকম একটা হচ্ছে অ্যান্টিপ্রোলিফারেটিভ এজেন্ট, এর উদাহরণ হচ্ছে অ্যাজাথায়োপ্রিন, দেন মাইকোফেনলেট মোপিটিল। অ্যাজাথায়োপ্রিনের সাইড ইফেক্ট আমরা আগেও বলছি, এখানেও বলি, যতবার আসবে ততবারই বলবো। অ্যাজাথায়োপ্রিন কী করে? হ্যাপাটাইটিস। দেন হচ্ছে একিউট নিউমোনাইটিস, অথবা পালমোনারি টক্সিসিটি, এই দুইটা হচ্ছে মাস্ট। এছাড়াও সে বোন ম্যারো সাপ্রেশন করে। এরপর হচ্ছে মাইকোফেনলেট মোপিটিল, এরা কী করতে পারে? লিউকোপেনিয়া। তাহলে অ্যাজাথায়োপ্রিন আরেকটা কী করে? লিউকোপেনিয়াও করে, এবং ইনফেকশনের রিস্ক বাড়ায় দেয়। যেহেতু ইমিউন সিস্টেমকে সাপ্রেস করতেছি, তাহলে ইনফেকশনের রিস্ক বাড়বে। এবং এরা কীভাবে কাজ করে? ডিএনএ সিনথেসিস ব্লক করার মাধ্যমে। সবগুলোই মাস্ট নো। তারপর হচ্ছে ক্যালসিনিউরিন ইনহিবিটর। ক্যালসিনিউরিন ইনহিবিটর হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাইক্লোস্পোরিন আর একটা হচ্ছে ট্যাক্রোলিমাস। এর মধ্যে সাইক্লোস্পোরিন সব পরীক্ষায় আসে মোটামুটি। সাইক্লোস্পোরিনের কাজ কি? এরা জিনজাইভাল হাইপারট্রফি করে, ঠুট, গাম, এগুলা সেল প্রলিফারেশন বাড়ায় দেয়। এরপরে করে হার্সুইটিজম, মানে মেয়েদেরও দাড়ি গোপ গজায় এরকম হার্সুইটিজম। তারপরে হচ্ছে ডায়াবেটিস করে, নেফ্রোটক্সিসিটি করে, হাইপার টেনশন করে, ইনফেকশনের রিস্ক বাড়ায়। যেটা মনে রাখতে হবে, ওই পরীক্ষায় আসে একটা এরকমভাবে, একটা ট্রান্সপ্লান্টেড পেশেন্টকে আমি একটা ড্রাগ দিছি, ড্রাগ দেওয়ার পরে এখন জিনজাইভাল হাইপারট্রফি হচ্ছে। মোস্ট কমন কজ কি? সাইক্লোস্পোরিন।
অথবা ট্রান্সপ্লান্টেশন করছি, তারপর একটা পেশেন্টের হার্সুইটিজম হচ্ছে, কজ কি? সাইক্লোস্পোরিন। তাহলে এই উপরের দুইটা একটু সব করতে হবে, জাস্ট এই মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে উপরে ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে, এটা বললেই হবে, আর বাকি সব মাস্ট টু নো। ওকে, আর কিছু বাদ আছে এখানে। এটা হচ্ছে যে আরবিসির রোলেক্স কেমনে ফরমেশন করে, এগুলো রোলেক্স। ওকে।